দেখো পঞ্চম অধ্যায়, হ্যাঁ, পদার্থের স্যার দেখো পদার্থের অবস্থা ও চাপ, এটা তো মনে হয় সবার সিলেবাসে আছে না, আশা করি সমস্যা হবে না। কেমন? দেখো এখানে প্রথমে দেখো পদার্থের অবস্থা ও চাপের শুরুতে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি চাপ। তো চাপ বিষয়টা আমরা মোটামুটি সবাই জানি। কিরকম? তোমরা যে চেয়ারের উপর বসে আছো, চেয়ারের উপরে কিন্তু সবাই কি একটা চাপ প্রয়োগ করছো। তো চাপটা কিভাবে প্রযুক্ত হচ্ছে? তুমি চেয়ারের উপর বল প্রয়োগ করছো, যে কারণে চেয়ার একটা চাপ অনুভব করছে বা চেয়ারের উপর চাপ প্রযুক্ত হচ্ছে। বল প্রয়োগ না করলে সেখানে কোনো চাপ অনুভূত হবে না। আমার কথা বোঝা গেছে? নিশ্চয়ই তুমি যেখানে বসছো সেখানে একটা বল প্রযুক্ত হচ্ছে বা বল প্রয়োগ হচ্ছে, আর এই বল প্রয়োগের কারণে সেখানে একটা চাপের অনুভব সৃষ্টি হচ্ছে বা চাপ সৃষ্টি হচ্ছে। তো চাপ কাকে বলে? একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। ধরো তোমাদেরকে একটা বিষয় দেখায়। ধরো তুমি চেয়ারের যে জায়গাটায় বসে আছো সেই জায়গাটা হচ্ছে এতটুকু জায়গা জুড়ে বসে আছো চেয়ারের উপরে অথবা বেঞ্চের উপরে। তো এই যে জায়গাটা জুড়ে বসে আছো, ধরো এই জায়গাটার ক্ষেত্রফল হচ্ছে এ। কেমন? তো তুমি ধরো এ ক্ষেত্রফলের উপর এফ পরিমাণ কি করছো? বল প্রয়োগ করছো। তাহলে এ ক্ষেত্রফলটা কতটুকু হতে পারে? 0.5 মিটার স্কোয়ার হতে পারে, কিংবা 1 মিটার স্কোয়ার হতে পারে। তুমি তো নিশ্চয়ই অত বড় নয়, 1 মিটার স্কোয়ার এরিয়ার মতো। কেমন? তো যা হোক, মানে যে কোনো একটা নির্দিষ্ট এরিয়াতে বসে আছো, ধরো সেটার ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে এ ক্ষেত্রফলে প্রযুক্ত বলের পরিমাণ কি বলতো? এ ক্ষেত্রফলে প্রযুক্ত বলের পরিমাণ সমান কি এফ। সুতরাং একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলের পরিমাণ কি হবে? এফ ডিভাইডেড বাই এ। কিছুক্ষণ আগে আমরা সংজ্ঞায় কি বলছি? একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলে। স্যার কাকে বলে বলতো? বল বল না, কি বলছি? চাপ কাকে বলে? একক ক্ষেত্রফলে শেষ, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলে। তাহলে এটা দেখো তো, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলের পরিমাণ আমরা কি পাচ্ছি? এফ ডিভাইডেড বাই এ। তার মানে এখানে দেখো, সুতরাং স্যার শোনো, সুতরাং চাপকে, চাপের ইংরেজি নাম হচ্ছে প্রেসার, চাপকে পি দিয়ে প্রকাশ করা হয়। পি ইকুয়াল টু কত? এফ ডিভাইডেড বাই এ। তাহলে চাপের সমীকরণ আমরা পেয়ে গেলাম কি? পি ইকুয়াল টু এফ বাই এ। এবার চাপের এককটা দেখো স্যার, একক। চাপের একক বের করার জন্য আমার কিসের কিসের একক লাগবে? চাপের একক বের করার জন্য কিসের কিসের একক লাগবে বলতো? বলের একক লাগবে আর ক্ষেত্রফলের একক লাগবে। দেখি বলো, বলের একক কি? নিউটন। ক্ষেত্রফলের একক কি? মিটার স্কোয়ার, রাইট? বর্গ মিটার আর কি। ক্ষেত্রফলের একক হচ্ছে, ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ না? দৈর্ঘ্যের একক মিটার, প্রস্থের একক মিটার। তাহলে মিটার মিটার গুণ করলে কি হয়? মিটার স্কোয়ার। তো ক্ষেত্রফলের একক হচ্ছে কি? মিটার স্কোয়ার। ঠিক আছে? ইকুয়াল টু, এটাকে লেখা যায় নিউটন মিটার ইনভার্স কত? 2। কি লেখা যায়? নিউটন মিটার ইনভার্স 2, যেটাকে আমরা বলি প্যাসকেল। কি বলি? প্যাসকেল বলি। এটা কিন্তু একজন বিজ্ঞানীর নাম। কেমন? তার নাম অনুসারে চাপের একককে প্যাসকেল বলা হয়, প্যাসকেল। ঠিক আছে? তবে আরো একটা বিষয় আছে স্যার, খেয়াল করো, কথা না বলে একটু খেয়াল করো। পি ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ। ঠিক আছে? দেখো তো, এফ ইকুয়াল টু আমরা কি জানি? এম জি। বা এফ ইকুয়াল টু আমরা কি জানি? এম এ। আর এ মানে হচ্ছে ক্ষেত্রফল, রাইট? এবার তোমরা একটু কষ্ট করে এখানে মানগুলো বসাও, এককগুলো বসাও। স্যার বলো, ভরের একক কি? কেজি। ত্বরণের একক কি? মিটার সেকেন্ড ইনভার্স 2। ক্ষেত্রফলের একক কি? মিটার স্কোয়ার। ঠিক আছে কিনা? ফাইন।
স্যার একটু দেখো, নিচে নিচে লিখি। মিটার স্কোয়ারটা উপরে নিলে কি হবে? কেজি মিটার ইন্টু মিটার ইনভার্স 2 ইন্টু কত? সেকেন্ড ইনভার্স 2, ঠিক আছে কিনা? এরপরে খেয়াল করো, আমরা এখানে কি লিখতে পারি? কেজি মিটার আর মিটার ইনভার্স 2 গুণ করলে কি হবে দেখি বলো তো? জানো না? বেস একই, পাওয়ার কি হবে? যোগ হবে। গুণের ক্ষেত্রে বেস একই হলে পাওয়ার যোগ হবে। 1 প্লাস কি -2 ইন্টু কত? সেকেন্ড ইনভার্স 2। এভাবে করেও দেখাতে হয়। মিটার 1 মাইনাস কত? 2 সেকেন্ড ইনভার্স 2। তাহলে কেজি মিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স কত? 2। তাহলে এটাকেও আমরা কিসের একক বলতে পারি? চাপের একক বলতে পারি। তাহলে চাপের একক কয়টা পাইলাম? এখানে 3 রকম পাইলাম। আর একটা হচ্ছে কি কেজি মিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 2। এমসিকিউতে এগুলো বেশি আসে, কোনটি চাপের একক। কথা বুঝছো? তিনোটাই দিয়ে দেয়। তিনোটা দেওয়ার পরে বলে যে কোনটা, 1 নাম্বারটা হবে, 1 2 হবে, নাকি তিনোটাই হবে। ঠিক আছে? তো একটু সুন্দর করে লিখে রাখো। প্রথমে চাপ কাকে বলে লিখো। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। একক, হ্যাঁ স্যার বলো। এটা বুঝছো? আমি কিন্তু জিজ্ঞেস করবো যে কোনো সময়। ওয়াও, এই জন্যই আমি তোকে জিজ্ঞেস করবো বারবার, প্রতিবার। আচ্ছা ঠিক আছে, আর লিখে নিক। তার মানে এর পরের কোয়েশ্চেনটা তোমাকেই বলতে হবে, কেমন? তোমাকে বলে দিচ্ছি কোয়েশ্চেন কি করব। আমি চাপের মাত্রাটা বের করব, তুমি চাপের মাত্রাটা বের করে নাও, বের করে আমাকে বলিও। এককগুলো লিখে নাও সুন্দর করে। লিখছো সবাই? সবার লেখা শেষ? আচ্ছা সুন্দর করে লিখ, এই লিখা সুন্দর কর, তোকে বলতেছি। সবগুলো শুধু ও বলে কেন? তোরা কিছু বলতে পারছ না? আচ্ছা এবার দেখো, হ্যাঁ এবার দেখো এখানে চাপের দেখি বলো মাত্রা। গুড। দেখো চাপের মাত্রা বের করব। এবার মাত্রা বের করার জন্য আমরা দেখো তো এখানে নিউটনকে কিন্তু আমরা মৌলিক এককে ভেঙে ফেলছিলাম, মনে আছে? নিউটনকে মৌলিক এককে ভেঙে আমরা চাপের আরেকটা একক পাইছি, কোনটা? এটা না, কেজি এম ইনভার্স 1 মিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 2। এখান থেকে বেসিক্যালি আমরা কি পাবো? মাত্রাটা পাবো। তাইলে বলো তো, কেজি মানে তো ভর, ভরের মাত্রা কি? এম, মাস, মাসের এম। এরপরে হচ্ছে এখানে মিটার, মিটার মানে কি? দৈর্ঘ্য থেকে আসছে লেন্থ, তাহলে কি হবে? এল ইনভার্স 1। এরপরে এখানে সেকেন্ড মানে কি? টাইম, তাহলে কত হবে? টি ইনভার্স 2। এটাই হচ্ছে তোমার কি মাত্রা। কিসের মাত্রা? চাপের মাত্রা। আবার তুই বলবি প্যাসকেল কাকে বলে?
দেখি বলো প্যাসকেল কাকে বলে? হ্যাঁ, না মুখস্থ করলে তুই তো ভুলে যাবি। এই জায়গা থেকে চাপের একটা সমীকরণ আছে না, চাপের সমীকরণ থেকে তুমি প্যাসকেলের সংজ্ঞা ইজিলি দিতে পারবা। কিভাবে? প্যাসকেল হচ্ছে চাপের একক। তুমি যখন এককের সংজ্ঞা দিবা তখন সমীকরণে ডান পক্ষে এখানে ক্ষেত্রফলকে এক একক মানে 1 মিটার স্কয়ার, বলকে কি 1 নিউটন ধরে নিবা। এবার তোমার সংজ্ঞা দিতে খুব ইজি হবে। 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলে 1 নিউটন বল প্রয়োগ করলে যে চাপ অনুভূত হয় সেটাকে কি বলে? 1 প্যাসকেল বলে। ঠিক আছে, লিখো 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলে 1 নিউটন বল প্রয়োগ করার ফলে 1 নিউটন বল প্রয়োগ করার ফলে যে পরিমাণ চাপ অনুভূত হয়, যে পরিমাণ চাপ অনুভূত হয় তাকে 1 প্যাসকেল বলে। কেমন? স্যার লিখছো? ফাইন। তাহলে প্যাসকেল শেষ। প্যাসকেল কাকে বলে না? তাকে 1 প্যাসকেল বলে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো, এখানে দেখো স্যার তোমরা পড়ছো পি ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ। তোমাদেরকে বলে রাখি চাপ হচ্ছে একটা কি রাশি? স্কেলার রাশি। চাপ হচ্ছে কি রাশি? স্কেলার রাশি। কেমন? চাপ কি রাশি? চাপ হলো স্কেলার রাশি, যার একটা নির্দিষ্ট মান আছে কিন্তু নির্দিষ্ট কোনো দিক নাই। তবে একটা বিষয় খেয়াল করো, এখান থেকে এই যে সমীকরণটা এটা চাপের সমীকরণ না বা চাপের সূত্র না, এখান থেকে তুমি বল বের করতে পারো এফ ইকুয়াল টু কত? পি ইন্টু কত? এ। এটা তো সবাই জানে, ঠিক না? স্যার একটু খেয়াল করো, ইম্পর্টেন্ট কথা বলতেছি। এফ ইকুয়াল টু পি ইন্টু এ। এখন আমাকে বলো, তুমি তো জানো যে চাপ কি রাশি? স্কেলার রাশি। বল কি রাশি? ক্ষেত্রফল কি রাশি? স্কেলার রাশি। আমরা সবাই জানি। বাট এই জায়গাটাই দেখো, এফ তো ভেক্টর রাশি, এটা আমরা সবাই জানি, ঠিক আছে? তো ভেক্টর রাশি কিভাবে সৃষ্টি হয়? আমরা কিন্তু যখন ইন্টারে পড়বো, ইন্টারে ফিজিক্সের প্রথম অধ্যায়টাই হচ্ছে কি ভেক্টর। সেখানে ভেক্টর রাশির ডট গুণন পড়বো, ভেক্টর রাশির ক্রস গুণন পড়বো। ঠিক আছে, দেখো দুইটা স্কেলার রাশি গুণ করলে একটা কি পাওয়া যায়? স্কেলার রাশি পাওয়া যায়। 2 দুগুণে 4, দুইটা স্কেলার রাশি গুণ করতেছো। তাহলে এখানে আমরা একটা ভেক্টর রাশি কিভাবে পাই? একটা ভেক্টর রাশি আর একটা স্কেলার রাশি গুণ করলে একটা কি রাশি পাওয়া যায়? ভেক্টর রাশি পাওয়া যায়। একটা ভেক্টর রাশি আর একটা স্কেলার রাশি গুণ করলে একটা কি পাওয়া যায়? ভেক্টর রাশি। তাহলে এই জায়গাটায় আমি একদম সহজ ভাষায় বলতেছি যাতে মনে রাখা যায়। তাহলে স্যার দেখো এখানে তাইলে কি দুইটাই কি স্কেলার নাকি? না স্যার, এখানে একটা ভেক্টর আছে। কোনটা ভেক্টর? এখানে ক্ষেত্রফলটাকে, এই যে ক্ষেত্রফলটাকে কি হিসেবে বিবেচনা করা হয়? ভেক্টর হিসেবে বিবেচনা করা হয়। এমনি জেনারেলি ক্ষেত্রফল কিন্তু কি রাশি? স্কেলার রাশি। কিন্তু বল যেহেতু ভেক্টর রাশি এবং এখানে চাপ এবং কি ক্ষেত্রফলের গুণনের কারণে কি আসতেছে? একটা ভেক্টর রাশি পাওয়া যাচ্ছে বল, সে কারণে আমাদের একে এখানে কি ক্ষেত্রফল ভেক্টর হিসেবে বিবেচনা করা হয়। কি ভেক্টর হিসেবে? এখানে এ হচ্ছে কি ভেক্টর? একে বলা হয় ক্ষেত্রফল ভেক্টর। এই বিষয়টা একটু করে মনে রাখিও, এর বেশি আর লাগবে না। এর বাড়তি যে টপিক সেগুলো আমরা অবশ্যই ইন্টারে গিয়ে পড়বো। কেমন? এবার তোমার নাম কি যায় ভুলে গেছি। ইন্দ্রনীল। আচ্ছা ইন্দ্রনীল দাদা, তোমাকে আমার কোয়েশ্চেন আছে। ছেলেদের কাছে কোয়েশ্চেন, দেখি কারা পারবা। ছেলেরা না পারলে মেয়েরা পারবা, কারণ আমি জানি মেয়েরা অসাধারণ। হ্যাঁ আচ্ছা, এখানে একটা আছে না,
বাদ দে, অনেক কিছু বলবে, মাইন্ড করে পারবি? সেটাই তো, আমি তো জানি P equal to F by A। তুমি আমার কথা বুঝতেছো? আচ্ছা, এটা একটু মনে রাখিও, এটা একটু মনে রাখলেই হবে, কেমন? এই জায়গাটায় আসো, P equal to F divided by A। এই যে চাপের যে কথাটা এখানে আছে, তোমরা আমাকে একটা কথা বলবা, এই সমীকরণটা দেখে একটা বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায়। সেটা হচ্ছে, দেখো ক্ষেত্রফল, ধরো বলের মান ফিক্সড, বল নির্দিষ্ট, ক্ষেত্রফল যদি আমি বাড়াই চাপের মান কমবে নাকি বাড়বে? কমবে। কেমনে বুঝছো? কেমনে বুঝছো? কারণ হচ্ছে এই যে এ, আমরা জানি হর যত বড় হবে ভাগফল তত কি হবে? ছোট হবে। হর যত বড় হয় ভাগফল তত ছোট, এটা তো সবাই জানে। যেমন 1/2 আর 1/10, কোনটা বড়? 1/2 বড়। নিচে হর যত বড় হবে ভাগফল তত কি হবে? ছোট হবে। তো এখানে এ এর মান যত বেশি হবে ভাগফলটা তত কি আসবে? কম আসবে, অর্থাৎ চাপের মান তত কম আসবে। ভালো করে বুঝো, ক্ষেত্রফল যত বড় হবে ভাগফলটা তত ছোট হবে। আর ভাগফল মানে তো কার মান? চাপের মান। চাপের মান তত ছোট হবে। তার মানে ক্ষেত্রফল যত বেশি হবে চাপ তত কম হবে। ক্ষেত্রফল যত, আমি কি ভুল বলছি? ক্ষেত্রফল যত বেশি হবে চাপের মান তত কম হবে, ক্ষেত্রফল যত কম হবে চাপ তত বেশি হবে। যেমন এই বিষয়টা আমি খুব ইজিলি আপনার এই পেন্সিলটা দিয়ে প্রমাণ করতে পারি আপনার হাতের উপরে। কেমন? ধরো পেন্সিলের এই পেছনের যে অংশটা আছে, এটা ক্ষেত্রফল তো একটু বেশি, তো এটা দিয়ে যদি আমি তার হাতে প্রচুর পরিমাণ প্রেসার দিচ্ছি, একটু তো ব্যথা পাচ্ছ না? পাইছো না? আচ্ছা, খুব ভালো কথা। এখন সেম পরিমাণ বল যদি আমি এই যে এই অংশটা দিয়ে কি করি, প্রয়োগ করি, ঠিক একই পরিমাণ বল, কিছুক্ষণ আগে যে পরিমাণ বল প্রয়োগ করছি, তাইলে কি ঘটনা ঘটবে আপনারা বলো? বেশি হবে, এবং এই নিটটা তোমার হাতের এই প্রান্ত দিয়ে বেরিয়ে যাবে। এটাই তো। তার মানে একই পরিমাণ বল প্রয়োগে তোমার চাপ বেশি পড়ছে। যদি ক্ষেত্রফল কম হয় একই পরিমাণ বল প্রয়োগে চাপটাও কি হবে? বেশি হবে। ফলে তোমার হাত ছিদ্র হয়ে কলম ওই পাশ দিয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ, তো এটাই তোমাকে বলছি। তুমি কি আমার কথা বুঝছো? বুঝো নাই? আচ্ছা, তুই এটা তোর ছবি দিস ওখানে, তুই দেখ ছেলে একটা এভাবে করতেছে। দেখ, ও প্রথমে কি দিছে, প্রথমে এক হাত দিয়ে দেয়ালে ধাক্কা দিচ্ছে, খেয়াল করছিস? এক হাত দিয়ে দেয়ালে ধাক্কা দিচ্ছে, যত পরিমাণ শরীরে শক্তি আছে সেই পরিমাণ শক্তি প্রয়োগ করছে। তাহলে এখন দেখো, আমাকে একটা তুমি আনসার করবা, এখন আমার এই দেয়ালের উপর যে পরিমাণ চাপ প্রযুক্ত হচ্ছে, দুই হাত দিয়ে যদি আমি কি কি করি, এখানে বল প্রয়োগ করি, চাপের মান বাড়বে নাকি কমবে? চাপের মান কমবে। যে ক্ষেত্রফল বেড়ে গেছে না? আগে আমার হাতের ক্ষেত্রফল ছিল এইটুকু, এইটুকু দিয়ে আমি বল প্রয়োগ করতেছিলাম। যখন আমি কি দুই হাত দিয়ে বল প্রয়োগ করছি তখন ক্ষেত্রফল বেড়ে গেছে, ফলে চাপের পরিমাণ কি কমে যাবে। এবার আমি পুরো শরীর দিয়ে যদি কি ধাক্কা দেই, তো তখন ঘটনা কি ঘটবে? ক্ষেত্রফল আরো বেড়ে গেছে, চাপের পরিমাণ আরো কমে যাবে। এটাই হচ্ছে মূল বিষয়। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে বল যদি স্থির থাকে, নির্দিষ্ট পরিমাণ বলের জন্য চাপ হচ্ছে ক্ষেত্রফলের কি ব্যস্তানুপাতিক, নাকি? ব্যস্তানুপাত মানে বিপরীত অনুপাত। বল যদি স্থির থাকে বা নির্দিষ্ট পরিমাণ বলের জন্য চাপ হচ্ছে কি ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ ক্ষেত্রফল যত বেশি হবে চাপ তত কম হবে, ক্ষেত্রফল যত কম হবে চাপ তত বেশি হবে। কথা কি বোঝা গেল? ফাইন। ওই তো স্যার, এবার তোমাদেরকে ছোট্ট একটা অঙ্ক দিচ্ছি, কেমন? দেখে অঙ্কটা একটু করে দাও তো স্যার।
বস্তুটি 0.5 মিটার স্কয়ার ক্ষেত্রফল জুড়ে আছে। ভূপৃষ্ঠে বস্তু কর্তৃক চাপের মান কত? দেখি বলো তো, বের করো এটা, দেখি কে কে পারবা। করছো? মুখে মুখে করা যায়, ভেরি গুড। যারা এই অঙ্কটা বুঝতে পারতেছো না তারা মনে করবা যে তোমরা এখনো ফিজিক্সের বিষয়গুলোতে একটু দুর্বল। কেন? কারণ তোমাকে আমি কি বের করতে বলছি এটা আমাকে বলো। চাপ বের করতে বলছি, আর তুমি নিশ্চয়ই চাপের সূত্র কি জানো? পি ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ। কেমন? এখন তোমার ফাইন্ড আউট করা দরকার তোমাকে যে উদ্দীপক দিছে বা যে কোয়েশ্চেন দিছে সেই কোয়েশ্চেনে তোমাকে ক্ষেত্রফল এবং বল দেয়া আছে কিনা। দেখো তো ক্ষেত্রফল দেয়া আছে কিনা। 0.5 কি মিটার স্কয়ার। স্যার বল কি দেওয়া আছে? বল দেয়া নাই, কিন্তু বল বের করার জন্য ইনফরমেশন দেওয়া আছে, রাইট? তাহলে এফ ইকুয়াল টু কত? এম জি, ঠিক না? তোমাকে এম এর মান কিন্তু দিয়ে দিচ্ছে, কত বলো তো? 5 ইন্টু কত, এদিকে 9.8 এত নিউটন। তো এখানে যা আছে মান বসাই দিলে অঙ্ক পারা যায়। কেমন? কিন্তু খুব সহজ অঙ্ক, করছো? গুড। আচ্ছা ইন্দ্রনীল, পারছিস তা না পারিস নাই? তোমরা কি বলে কোয়েশ্চেন বুঝে নেই বলো, বুক লিখ তাড়াতাড়ি লিখ। লিখছ? দেখো অঙ্কটা এভাবেও দিতে পারতো। স্যার শোনো, অঙ্কটা এভাবেও দিতে পারতো। আমি একটি বস্তু এত মিটার স্কয়ার ক্ষেত্রফল জুড়ে আছে, একটি বস্তু এত মিটার স্কয়ার ক্ষেত্রফল জুড়ে আছে। ভূপৃষ্ঠে বস্তু কর্তৃক প্রযুক্ত চাপের মান, ধরো কত আসছিল আনসারটা? 98 পয়েন্ট কত? শুধু 98 আসছে না, ভূপৃষ্ঠে বস্তুটি কর্তৃক প্রযুক্ত চাপের মান 98 প্যাসকেল হলে বস্তুটির ভর কত? F5। এভাবেও কি অঙ্কটা আসতে পারে। কথা বুঝছো? ভূপৃষ্ঠে বস্তু কর্তৃক প্রযুক্ত চাপের মান এত প্যাসকেল হলে বস্তুটির ভর কত। ঠিক একইভাবে এখানে এটা লিখতা, F ইকুয়াল টু কত? mg, নিচে কত? a। তুমি এখান থেকে m এর মানটা বের করবা, p এর মান বসাবা, a এর মান বসাবা, g এর মান বসাবা। রুমন কথা বুঝছিস? কোয়েশ্চেন লিখতে লিখতে শহীদ হয়ে যাবে। আসো এরপরে হচ্ছে ঘনত্ব, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, এই জায়গাটায় দেখো আমাদের আর পড়া বেশি নাই আশা করি। দেখো ঘনত্ব কাকে বলে, ঘনত্ব বিষয়টা আসলে কি? হ্যাঁ আচ্ছা আমি বলতেছি, বিষয়টা ওরকম না, আরেকটু গুছিয়ে বলতে হবে। তো ঘনত্ব বিষয়টা কি? ধরো তোমার কাছে একটা ছোট্ট পাত্র আছে, কেমন? ভালো করে বুঝে নাও। একটা নির্দিষ্ট আয়তনের পাত্র আছে, ঠিক একই আয়তনের আরো একটা পাত্র তোমার কাছে আছে, দুইটা পাত্রের আয়তন সেম। এখানে যে পরিমাণ পানি আছে, আচ্ছা এখানে কি পরিমাণ পানি ধরবে বলো তো? পাত্রের আয়তন যতটুকু
ঠিক ততটুকু পরিমাণ পানি এখানে কিন্তু ধরবে বা আঁটবে। এখানে যে পরিমাণ পানি আছে, যেহেতু এই পাত্রের আয়তনও সেম, এখানেও কি সেম পরিমাণ পানি থাকবে। এবার তুমি একটা কাজ করবা, এখানে 1 চামচ চিনি অ্যাড করবা, কোথায়, এটাতে, আর এখানে অ্যাড করবা 2 চামচ চিনি। কত চামচ? 2 চামচ। এবার আমাকে বলো কোন পাত্রের দ্রবণের ঘনত্ব বেশি? নিশ্চিত হবে দ্বিতীয় পাত্রের দ্রবণের ঘনত্ব বেশি। কেন তুমি দ্বিতীয় পাত্রের দ্রবণের ঘনত্ব বেশি বলছো? কারণ এখানে যে চিনি মিক্স করছি, এই চিনিটা প্রতিটা পানির কণার ফাঁকে ফাঁকে কি করছে, জায়গা দখল করে নিছে, অর্থাৎ সব দিকে সমভাবে বন্টিত হয়েছে। একইভাবে 2 চামচ চিনিও কি ঠিক সব দিকে সমভাবে বন্টিত হয়েছে, রাইট? এখন আমি যদি তোমাকে বলি স্যার এখানে ঠিক এতটুকু পরিমাণ জায়গায়, এখানে ঠিক সেম পরিমাণ জায়গায় পদার্থের পরিমাণ কোথায় বেশি? নিশ্চয়ই এখানে বেশি, এটাতে পদার্থের পরিমাণ বেশি। জায়গা কিন্তু সেম, কিন্তু এক জায়গায় পদার্থের পরিমাণ কম, এক জায়গায় পদার্থের পরিমাণ বেশি। যেখানে পদার্থের পরিমাণ বেশি সেটার ঘনত্ব বেশি, যেখানে পদার্থের পরিমাণ কম সেখানে ঘনত্ব কম। তাহলে ঘনত্ব কাকে বলে বলো? একক আয়তনের ভরকে, একক আয়তনে পদার্থের ভরকে কি বলে? ঘনত্ব বলে। দেখো এই নির্দিষ্ট জায়গায় যে পরিমাণ পদার্থ থাকবে তার কি ভরকে ঘনত্ব বলে। তাহলে একক আয়তনের ভরকে কি বলে? ঘনত্ব বলে। তুমি আমাকে বলো ভি আয়তনের, আচ্ছা প্রথমে সংজ্ঞাটা লিখো, একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। একক আয়তনের বস্তুর ভরকে কি বলে? ঘনত্ব বলে। তুই তো কিছু লিখতেইস না, গুড। একটা জিনিস সবসময় মনে রাখবা, তুমি যত বেশি লিখবা তোমার স্কিল তত বেশি বাড়বে এবং তোমার বিষয়টা মনে রাখার প্রবণতা তত বাড়বে। একটা কথা গুরুজনেরা বলে, দেখিও তোমাদের সিনিয়র বা তোমাদের পিতামাতা কেউ তোমাদেরকে পড়াইলে 10 বার পড়া 1 বার লেখার সমান। এটা শুনছো কিনা? এবং এই কথাটা শতভাগ সত্য। তুমি বাসায় একটা কথা বলি, আমার কথাটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। ধরো তোমার থেকে আমি পরীক্ষা নিব, কথাটা বুঝিও, তোমার থেকে আমি পরীক্ষা নিব 10টা ম্যাথ তোমাদেরকে আমি দিছি একটা শিটের মধ্যে ম্যাথগুলো আমি করে দিছি। এই বেঞ্চে যারা আসো সবাই কি করছো? একদম সবাই এ টু জেড সবাই ম্যাথগুলো কি করে আসছো? দেখে আসছো। শুধু একমাত্র ইন্দ্রনীল ম্যাথগুলো 2-1 বার করে করে আসছে। আমি কনফার্ম ওই পরীক্ষা হাইয়েস্ট পাবে কে? ইন্দ্রনীল। কেন বলো তো? তোমরা ম্যাথগুলো দেখে আসছো এবং তোমাদের মনে হয়েছে তোমরা অঙ্কগুলো বুঝছো এবং কনফার্ম তুমি বুঝছো, বাট তুমি দেখবা পরীক্ষার হলে গিয়ে তোমার ওই জানা ম্যাথ তুমি যখন করতেছো তখন অর্ধেকে কি আটকে যাচ্ছ। অবুক এই জায়গার ক্যালকুলেশনটা কিরকম হবে, যে এই জায়গায় কি জানি করছিলাম, কিভাবে জানি পড়ছিলাম, কি সূত্র, তুমি দেখবা প্রত্যেকটা জায়গায় স্টেপে স্টেপে তুমি আটকে যাবা। এবং এই ঘটনা ঘটছে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে, যখন আমি ম্যাথ পরীক্ষা দিচ্ছি 2 ডাইমেনশন পরীক্ষা, তখন ঘটছে আমার সাথে। আমি প্রত্যেকটা ম্যাথ 2 ডিজির দেখে গেছি, বুঝছো, সার্কেলের ম্যাথ অন্যান্য ম্যাথ শুধু দেখে গেছি। এখন দেখছি আমার তো দুপুরের মধ্যে পড়া শেষ, এর পরদিন 2 ডিজি পরীক্ষা, বন্ধ দিছে 3 দিন না 4 দিন। ও সব তো পারবো, কোনো ম্যাথই প্র্যাকটিস করি না 2-1টা ম্যাথ ছাড়া, বিশ্বাস করো। লেডিস হলের যুক্তিতে গেছি, লেডিস হলের যুক্তিতে বলতে প্রীতিলতার যুক্তিতে গেছিলাম, তখন দুপুরবেলা ঘুরতে ঘুরতে বন্ধুরা মিলে, বান্ধবীরা ছিল, বান্ধবী অঙ্ক বুঝতেছে না, তাকেও খুব সুন্দর করে অঙ্ক বুঝাই দিয়ে আসছি। বিশ্বাস করা পরদিন পরীক্ষার হলে গেছি, সবগুলো মা প্রশ্ন দিকে তো খুশি, মা সব কমন, টিচার যে শিট দিছে সেরকম। প্রত্যেকটা অঙ্কগুলো তো আমাদের অনেক বড় বড়, প্রত্যেকটা অঙ্কে আমি প্রথম অঙ্ক করতে গেছি অর্ধেক আটকে গেছি। এরপরে ক্যালকুলেশন অনেক বড় তো প্র্যাকটিস করি না, যে বুঝতে পারতেছি না ক্যালকুলেশনের পরেরটা কিরকম হবে। আচ্ছা ঠিক আছে, আমি সহজে নার্ভাস হই না পরীক্ষার হলে। আচ্ছা ঠিক আছে, পারি নাই কিসে, ওটা অর্ধেক রেখে পরের অঙ্কে গেছি। পরের অঙ্ক 2 পৃষ্ঠা করার পর আবার সেম অবস্থা। তাও আমি কিন্তু মাইন্ডকে বুঝাইছি কোনো সমস্যা নাই, পারবি। ওইটা বাদ দিছি, 3 নাম্বার অঙ্কে গেছি। স্যার 3 নাম্বার অঙ্ক জানা অঙ্ক, শীটের অঙ্ক আমি দেখে আসছি, বাট ওইটা তো আমি আটকে গেছি। তৃতীয় অঙ্কে যখন আমি আটকে গেছি আমার তো মেজাজ খারাপ হয়ে গেছে, এতই পরীক্ষায় দিব না বলে 1 ঘন্টা বসে থেকে পরীক্ষার খাতা নীল জমা দিয়ে বেরিয়ে গেছি। দেখো আমি প্রত্যেকটা ম্যাথ জানতাম বা পারতাম, বাট এখান থেকে তুমি কি শিখছো? প্র্যাকটিস ছাড়া কোনো কিছু পসিবল না স্যার।
কথা বুঝাইতে পারছি? প্র্যাকটিস মোস্ট ইম্পর্টেন্ট, তুমি যত যাই বল না কেন। তো পরীক্ষাটা আমার দ্বিতীয়বার আবার দিতে হয়েছে, ইউনিভার্সিটিতে তো কি করা যায়, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়া যায়। কথা বুঝতে পারছো? তো এই বিষয়গুলো এই কারণে আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, এই ধরনের ঘটনা ঘটে। তুমি যত বেশি লিখবা, যত বেশি ম্যাথ প্র্যাকটিস করবা, তত বেটার তুমি ম্যাথ পারবা, মাস্ট। বুঝতে পারছো? এবার দেখো, ভি আয়তনের কোনো বস্তুর ভর ইকুয়াল টু কত? এম। ঠিক আছে? সুতরাং একক আয়তনের কোনো বস্তুর ভর সমান কি হবে? এম বাই ভি। আর আমরা খুব ভালোভাবে জানি একক আয়তনের বস্তুর ভরকে কি বলে? একক আয়তনের বস্তুর ভর পাইছি এটা, ইয়েস অর নো? এই যে একক আয়তনের বস্তুর ভর কি পাইছি? এম বাই ভি। তার মানে এই এম বাই ভিটাকে কি বলে? ঘনত্ব। ঘনত্বকে প্রকাশ করা হয় রো দিয়ে। কি এটা বলা হয়? রো। কেমন? রো দিয়ে প্রকাশ করা হয়। তাহলে রো ইকুয়াল টু কত বলো তো? সরি, রো ইকুয়াল টু এম বাই ভি। ক্লিয়ার কিনা? এরপরে দেখো একক, এগুলো কিন্তু স্কেলার রাশি, আয়তন। কেমন? তাহলে এককটা কিভাবে বের করবো স্যার? ভরের একক কি? কেজি, আয়তনের একক ঘনমিটার বা মিটার কিউব। তাহলে আমরা পাচ্ছি কেজি মিটার ইনভার্স কত? ফ্রি। ঠিক আছে, লিখো কুইক। লিখছ? এবার তোমাদের আমাকে বলতে হবে 1 সিসি সমান কত ঘনমিটার? বের করো কুইক। এবং দাঁড়াও, আরো একটা কোয়েশ্চেন আছে, LITRE 1 লিটার সমান তাও কি কত ঘনমিটার? দেখি যাওয়াত বলো। 1 সিসি সমান 10 ইনভার্স মাইনাস 6 কি ঘনমিটার বা মিটার কিউব। কেমনে এটা ও বের করছে দেখি, বলো কেমনে বের করছো? হ্যাঁ, কি বলো? মুখস্থ মুখস্থ করলে হবে তোর? 1 সিসি, সিসি মানে হচ্ছে সেন্টিমিটার কিউব, রাইট? তাহলে 1 সিসি সমান কি 1 সেন্টিমিটার কিউব। তো যদি এখানে 1 সেন্টিমিটার কিউব হয়, তার মানে এখানে কয়টা সেন্টিমিটার আছে? 3টা সেন্টিমিটার। তো 3টা সেন্টিমিটারকে যদি আমি মিটারে নিয়ে যাই, কয়টা 100 দিয়ে ভাগ করতে হবে? একটা সেন্টিমিটারকে মিটারে নিতে গেলে কত দিয়ে ভাগ করতে হয়? 100 দিয়ে। তাহলে এখানে সেন্টিমিটার আছে কয়টা? সিএম, সিএম কত? সিএম, এটাই তো। তাহলে এখানে কয়টা 100 দিয়ে ভাগ করতে হবে? 3টা 100 দিয়ে ভাগ করতে হবে মিটারে নিয়ে যেতে গেলে, ঠিক কিনা? তাহলে 1/100 ইন্টু 100 ইন্টু কত? 100। তাহলে কি এগুলো সবগুলোকে মিটারে নিয়ে গেছি না? তাহলে এখানে হবে কি মিটার কিউব। 100 দিয়ে ভাগ করে তো মিটারে নিয়ে গেছি, 3টা 100 দিয়ে ভাগ করে মিটারে নিয়ে গেছি, তাহলে মিটার কিউব। তাহলে 1 কত? 10 টু দি পাওয়ার 6, ঠিক আছে কিনা? মিটার কিউব।
ইকুয়াল টু tan ইনভার্স 6 মিটার কিউব। বিষয়টা জানা থাকা ভালো, তবে অবশ্যই মুখস্থ রাখবে, কারণ পরীক্ষার হলে তো আর এগুলো লিখবা না। পরীক্ষার হলে কোনটা লিখবা? ডিরেক্ট tan ইনভার্স 6 মিটার কিউব লিখবা। এবার এটা বের করো এক্সিস, হ্যাঁ tan ইনভার্স 3 কেমনে? এক্সিসি সমান কত ঘনমিটার? অনেক সময় যদি এরকম হয় যে তুমি ভুলে গেছো বিষয়টা, তখন তোমার থেকে এভাবে করে কি করতে হবে, বের করে নিতে হবে, কেমন? এবার 1 লিটার সমান কত ঘনমিটার? এগুলো আমি কেন করাচ্ছি, নিশ্চয়ই কারণ আছে। প্রশ্নে এ ধরনের বিষয় থাকবে। যদি লিটারে থাকে সেটা অবশ্যই কিসে নিয়ে যেতে হবে? মিটার কিউবে, ঘনমিটারে নিয়ে যেতে হবে, কারণ আমরা জানি আয়তনের একক কি? মিটার কিউব, ঠিক আছে? সিসিতে থাকলেও সেটাকে কোথায় নিতে হবে? মিটার কিউবে। লিটারে থাকলেও সেটা কোথায় নিয়ে যেতে হবে? মিটার কিউবে। মনে রাখবেন, কেমন? তাহলে আমি লিখছি 1 সিসি সমান কত ঘনমিটার? আমি কি সরি 1 সিসি সমান, কোথায় লিখলাম এটা? ওই তো 1 লিটার সমান কত ঘনমিটার, কেমন? এটা লিখছি না? তো এখানে একটা জিনিস দেখো স্যার, 1 লিটার সমান কত সিসি জানো? 1 লিটার সমান 1000 সিসি। 1 লিটার সমান কি? 1000 সিসি, অর্থাৎ 1000 সেন্টিমিটার কিউব। আবার এই যে 1000 সিসি কে, মানে সেন্টিমিটার কিউবকে তুমি যদি মিটার কিউবে নিতে চাও, কি দিয়ে গুণ করতে হবে? 1 সিসি সমান কত? tan ইনভার্স 6 মিটার কিউব। তাহলে এটাকে tan ইনভার্স 6 কি দিয়ে? মিটার কিউব দিয়ে গুণ করো, তাহলে কত আসে? এটা হচ্ছে তোমার tan কিউব, আর এটা হচ্ছে tan ইনভার্স 6 মিটার কিউব, ইকুয়াল টু আসে কি? tan ইনভার্স 3 মিটার কিউব। তার মানে 1 লিটার সমান tan ইনভার্স 3 মিটার কিউব। কথা কি ক্লিয়ার কিনা? ফাইন। দাদা বুঝছিস? সাইস, আমি এর পরে যদি জিজ্ঞেস করে না পাই, তোরারে এন মাইট দিও। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমার যে গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা এখনো পর্যন্ত আসেনি, আমার অনেক প্রিয় প্রিয় শিক্ষার্থীরা আসে নাই। দিদি আসে নাই, প্রিয় প্রিয় বান্ধবী আচ্ছা আসে নাই, ঐন্দ্রিলা আসে নাই, তারপরে আরো অনেকে, দিদিমা, হ্যাঁ কালকে শেষ হবে, তো অনেকে আসে নাই। তারা আসলে তাদেরকে আমি এটা রেকর্ডেড ক্লাসটা পাঠিয়ে দেব গ্রুপে। অবশ্যই এই ক্লাসটা তাদের কি করে আসতে হবে? দেখে আসতে হবে, কিছু করার নাই। হ্যাঁ, এই ক্লাসটা দেখে আসলে তাহলে আপনাকে সামনের দিকে প্রসিড করতে পারবো, নাহলে আমি এই জিনিসটা তো আবার পড়াবো না, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদের ছোট কাজ হচ্ছে কি জানো? তোমাদের কাজ হচ্ছে, এখানে একটা অঙ্ক আছে, এই অঙ্কটা আমার জন্য করে আনা, না দেখে। অনেকে পারবা, তাও করে আনিও। তারপরে জর্দানের ডেড সি এর ঘনত্ব দেখো, এত কেজি পার লিটার। লিটারে আছে না? লিটারকে কিসে নিয়ে যেতে হবে? 1 লিটার সমান tan ইনভার্স 3 মিটার কিউব, রাইট? ভাগ করে কিসেরে নিতে হবে? ঘনমিটারে নিতে হবে। এই যে, তাহলে তোমাদের দুইটা কাজ আছে, একটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন, আর একটা হচ্ছে কয় নাম্বার প্রশ্ন? 2 নাম্বার। এই দুইটা প্রশ্ন তোমাদের বাড়ির কাজ, কেমন? না বুঝলে আমি নেক্সট ক্লাসে আবার করিয়ে দিব। কথা বুঝা গেছে? এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক আসেন, এখান থেকেই বুঝাই। এটা দেখো, সুন্দর একটা অঙ্ক দিছে, করছিস? হ্যাঁ, এটা খুব ভালো একটা অঙ্ক। দেখো, নিউক্লিয়াসের ঘনত্ব কত? 1 চা চামচ নিউক্লিয়াসের ভর কত? তোমরা নিশ্চয়ই নিউক্লিয়াসের বিষয়টা জানো। নিউক্লিয়াস কোথায় থাকে? পরমাণুর কেন্দ্রে থাকে। নিউক্লিয়াস পরমাণুতে থাকে এবং পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, রাইট? নাকি কি মাথা ব্যথা করতেছে? চোখে দেখতেছো না যে? দেখার দরকার নাই তো, তুমি আরে দেখলে ওর পড়ায় তো আয়, কেমন? দেখো, নিউক্লিয়াসের ঘনত্ব কত? 1 চা চামচ। নিউক্লিয়াসের ভর কত? লাস্ট অঙ্ক, এটা করে চলে যেতে পারবা, ঠিক আছে? জাস্ট কিছুক্ষণ একটু কনসেন্ট্রেট করো। দেখো, ঘনত্ব মানে আমরা কি জানি? রো ইকুয়াল টু এম বাই ভি।
তোমাকে যেহেতু নিউক্লিয়াসের ঘনত্ব বের করতে বলছে, তার মানে এই যে ভরটা কার ভর হবে দেখি বলতো ইন্দ্রনীল, তোকে নিউক্লিয়াসের ঘনত্ব বের করতে বলছে। তো ঘনত্বের সূত্র আমরা জানি রো ইকুয়াল টু এম বাই ভি। তাহলে এ এমটা কার ভর? নিউক্লিয়াসের ভর। আর এ আয়তনটা কার আয়তন? নিউক্লিয়াসের আয়তন। ঠিক আছে না? তো এখন তুমি কি নিউক্লিয়াসের ভর জানো? জানো না। নিউক্লিয়াসের আয়তন জানো? জানো না। এবং কোনোটাই তোমাকে কোয়েশ্চেনেও দেওয়া নাই। তোমার কি করতে হবে? তোমার বের করতে হবে কিভাবে, অথবা মুখস্থ রাখতে হবে বিষয়টা। কেমন? একটা বিষয় তোমাকে বলি স্যার, এই কথাগুলো খেয়াল করিও, যাওয়া তো খেয়াল করবা। ধরো এটা একটা নিউক্লিয়াস। আমরা বেসিক্যালি নিউক্লিয়াসে কি কি আছে জানি? নিউক্লিয়াসে প্রোটন আছে, নিউট্রন আছে। বেসিক্যালি প্রোটনের ভর এবং নিউট্রনের ভর মিলেই কার ভর? নিউক্লিয়াসের ভর, কারণ ওখানে এরাই আছে। তাহলে এদের ভর যেটা, নিউক্লিয়াসের ভরও সেটাই, রাইট? তাহলে আমরা যদি মোটামুটি এখানে যে যতগুলো নিউট্রন এবং কি প্রোটন আছে তাদের ভর জানি, তাহলে আমরা নিউক্লিয়াসের ভরই জেনে যাব, ঠিক কিনা? তবে হ্যাঁ, আমার এতগুলো জানার দরকার নাই। তোমাদেরকে একটা কথা বলি তোমাদের জানার জন্য, সেটা হচ্ছে, তোমরা কি জানো নিউট্রনের ভর আর প্রোটনের ভর কিন্তু সেম। একটা নিউট্রনের ভর যেটা, না না নিরপেক্ষ না, বিষয়টা হচ্ছে একটা, হ্যাঁ ঠিক আছে বলো, একটা নিউট্রনের ভর যত, একটা প্রোটনের ভরও কি সেম। একটা নিউট্রনের ভর কত? 1.67 ইন্টু 10 ইনভার্স কত? 27 কি কেজি। এটা তো আমরা জানি, ঠিক না? একটা কিসের ভর? এটা নিউট্রনের ভর। তাহলে একটা নিউট্রনের ভর যত, একটা প্রোটনের ভরও তত। তাহলে ধরো এই নিউক্লিয়াসটাতে কয়টা, 1 2 3 4 5টা কি আছে? প্রোটন আছে। 5টা প্রোটন আছে। আর ধরো 5টা কি আছে? নিউট্রন আছে। দেখো কথাটা বুঝিও, তোমরা কিন্তু এই জিনিসটা মুখস্থ করছো আমি কনফার্ম, যারাই পড়ছো। হ্যাঁ, কিভাবে? তাহলে আমাকে বুঝাই দিতে হবে। আসেন, তুমি নিশ্চয়ই এখানে একটা প্রোটনের ভর কিংবা নিউট্রনের ভরকে একটা প্রোটনের ভর বা একটা নিউট্রনের আয়তন দ্বারা কি করছো? ভাগ করছো, ফলে ঘনত্ব পাইছো। কেন? একটা দিয়ে কেন? ওখানে কি একটাই থাকে সব সময়? থাকে তো অনেকগুলো, ঠিক না? তাহলে একটা দিয়ে কেন ভাগ করছো এবার বলো? এটা জানা দরকার আমার। তুমি অঙ্কটা তো করছো, তুমি এভাবেই করছো যে একটা ভর, একটা কিসের ভর? একটা নিউট্রনের বা প্রোটনের ভরকে একটা নিউট্রনের বা প্রোটনের আয়তন দিয়ে ভাগ করে তুমি কি পাইছো? ঘনত্ব পাইছো। তুমি কেন একটা দিয়ে করবা? এখানে তো অনেকগুলো থাকে, একটা নিউক্লিয়াসে অনেকগুলো প্রোটন থাকতে পারে না, অনেকগুলো নিউট্রন থাকতে পারে না। তুমি অনেকগুলো না দিয়ে একটা দিয়ে কেন করলা? সেটাই তো জানার বিষয়। হ্যাঁ দেখো, ধরো 5টা নিউট্রন আছে আর 5টা কি আছে, এটাই বুঝাচ্ছি, মানে এগুলো জাস্ট এমনি বুঝার জন্য বুঝার কি। ধরো তাহলে এই ধরো 5টা না, এগুলো আসলে সেম গোলাকার হবে। আমি কোনোগুলো ছোট দিছি, কোনোগুলো বড়, সেগুলো একই আয়তনের হবে। কেমন? তো সবগুলো মিলাই হচ্ছে কি নিউক্লিয়াসটা, ঠিক আছে না? আচ্ছা আমাকে বলো এবার, কয়টা পাইছো? 10টা। একটার ভর কত? এত। তাহলে 10টার ভর কত হবে? 10 ইন্টু এত, ঠিক কিনা? 5টা থাকলে 5টার ভর 5 ইন্টু এত। তাহলে আমি পুরা নিউক্লিয়াসের ভর পেয়ে গেছি কিনা? একটার ভর যদি এত হয়, প্রোটন আর নিউট্রনের ভর তো সেম, তাহলে 10টা আছে, 10টার ভর কত হবে? 10 ইন্টু এত। এবার বলো, একটা প্রোটনের আয়তন যত, একটা নিউট্রনের আয়তনও কি সেম। কত জানো? এই যে বলে দিছে 1.25 কি ফেমটোমিটার। কি মিটার? ফেমটোমিটার। এটাকে যদি মিটারে নিয়ে যায়, 1.25 ইন্টু 10 ইনভার্স 15 কি মিটার। ঠিক আছে, এটা একটু মুখস্থ রাখতে হবে। 1 ফেমটোমিটার সমান 10 ইনভার্স 15 মিটার। মানে ন্যানোমিটার আছে, ফেমটোমিটার আছে, পিকোমিটার আছে, মিলিমিটার আছে না? আরো ছোট একক আর কি, মিটারের ছোট একক, মিলিমিটারের চেয়েও ছোট। মিলিমিটারের পরে মাইক্রোমিটার পড়ছি, মাইক্রোমিটার, ন্যানোমিটার, পিকোমিটার, ফেমটোমিটার। কেমন? চ্যাপ্টার 1। এখন এই দেখো, তাহলে তুমি এখন এই আমাকে শৈল্পিক বলবা, তুমি একটা প্রোটনের আয়তন পাইছো এত। এখানে কয়টা প্রোটন বা নিউট্রন আছে মোট? 10টা।
সবার প্রত্যেকটার আয়তন তো সেম, তাহলে আমি যদি 10টার আয়তন বের করতে পারি তাহলে কার আয়তন বেড়ে যাবে? পুরা নিউক্লিয়াসের আয়তন বেড়ে যাবে। তাহলে এটাকে কত দিয়ে গুণ করতে হবে? 10 দিয়ে। এই যাওয়া খেয়াল করছো? তাহলে এখানে আমরা বসাবো কত? ভর বসাবো 10 ইন্টু 1.67 ইন্টু 10 ইনভার্স 27, আর এখানে বসাবো কত? 10 ইন্টু কত? 1.25 ইন্টু কত? আচ্ছা, এখানে একটা ছোট্ট বিষয় আছে, আমি একটা ছোট্ট জায়গায় ভুল করলাম। আচ্ছা যাক, এটা কিছুক্ষণ পরে দেখাচ্ছি। স্যার এটা আয়তন না, আমি এতক্ষণ ধরে বলতে ভুল করতেছিলাম, দুঃখিত। এটা হচ্ছে একটা কিসের, আয় হায় ব্যাক করবো কেমনে, এটা হচ্ছে রেডিয়াস। এটা কিসের রেডিয়াস? একটা প্রোটন কিংবা একটা নিউট্রনের কি রেডিয়াস। এটা কত? 1.25 ফেমটোমিটার। বলতে বলতে ভুল করে ফেলছি। একটা হচ্ছে রেডিয়াস, একটা প্রোটন কিংবা একটা নিউট্রনের রেডিয়াস। সবার রেডিয়াস বা ব্যাসার্ধ কি সেম, কারণ প্রত্যেকটা কি গোলাকার, ব্যাসার্ধ কি সেম। তাহলে আয়তন কত হবে? স্যার গোলাকার কোনো বস্তুর বা গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই কি আর কিউব। তাহলে একটা প্রোটনের বা একটা নিউট্রনের আয়তন কত? এটা। তাহলে 10টারটা কত হবে? 10 ইন্টু এত, ঠিক আছে কিনা? তাহলে তুমি এখানে কি লিখবা দেখে বলো? 10টার ভর বা নিউক্লিয়াসের ভর 10 ইন্টু কত? 1.67 ইন্টু 10 ইনভার্স 27, ঠিক আছে কিনা? আর আয়তন 10 ইন্টু কত? 4/3 পাই কি আর কিউব। আর এর মান তো তোমরা জানো, আর এর মান কোনটা? স্যার এটা 10 গুণ হবে না, এখানে আর এর মান হচ্ছে এটা ব্যাসার্ধ, ঠিক আছে? এবার দেখো তো, 10টা থাকুক, 15টা থাকুক, 20টা থাকুক, কি কাটাকাটি আসলে চলে যায়। এই কারণে যে কোনো একটা নিউক্লিয়াসের যদি আমরা কি বের করতে চাই, আয়তন বের করতে চাই, তাহলে একটা প্রোটন কিংবা নিউট্রনের ভরকে একটা প্রোটন কিংবা নিউট্রনের আয়তন দিয়ে ভাগ করে দিলেই কি বেরিয়ে যায়? ঘনত্ব বেরিয়ে যায়। এটাই হচ্ছে বেসিক জিনিস। কেমন, কেন এরকম করে করতে হয়, সবগুলোর কেন লাগে না, কথা বুঝছেন? আচ্ছা ফাইন, যাওয়া বুঝছো এবার কি জন্য? হ্যাঁ, তাহলে এটা গেল। এখন তুমি এখানে আর এর মান বসাই দিলে, বসাই দেওয়ার পরে ভাগ করলেই কি চলে আসবে? একটা নিউক্লিয়াসে ঘনত্ব চলে আসবে। আমি কনফার্ম এখানে অনেকেই আমি কি বলছি এটা বুঝো নাই, ইন্দ্রনীল বুঝা নাই আমি জানি, ঠিক না? তোর এত বিষয় জটিল করার দরকার নাই। তুমি দেখো, তোমাকে একটা নিউক্লিয়াসের কি বের করতে বলছে, যাও খেয়াল করেন স্যার, ঘনত্ব বের করতে বলছে না? ঘনত্ব রো ইকুয়াল টু কত? m/v। তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটনও থাকে নিউট্রনও থাকে, তুমি যে কোনো একটার যদি কি জানো, ভর জানো, কারণ প্রোটনের ভর যেটা, নিউট্রনের ভর সেটা। একটার ভর হচ্ছে 1.67 ইন্টু 10 ইনভার্স কত? 27 কেজি। একটা প্রোটন বা নিউট্রনের ভরকে একটা প্রোটন বা নিউট্রনের কি দিয়ে ভাগ করে দিবা? আয়তন দিয়ে ভাগ করে দিবা। একটা প্রোটন বা নিউট্রনের আয়তন কত জানো? 4/3 পাই কি আর কিউব। তুমি তো ব্যাসার্ধ জানো, একটা প্রোটন কিংবা একটা নিউট্রনের ব্যাসার্ধ কত? আর ইকুয়াল টু কত? 1.25 কি ফেমটোমিটার, ঠিক আছে কিনা? তাহলে 1.25 ইন্টু কত? 10 ইনভার্স 15 কি মিটার। তো তুমি এখানে আর এর মান বসাই দিয়ে ক্যালকুলেশন করলে কি পেয়ে যাবা? কার আয়তন পেয়ে যাবা? একটা প্রোটন বা নিউট্রনের আয়তন পেয়ে যাবা। ওইটা দিয়ে যদি তুমি এটাকে ভাগ করে দাও, নিউক্লিয়াসের কি পেয়ে যাবা? ঘনত্ব পেয়ে যাবে। বুঝা গেছে কিনা? রোমন বুঝছিস এবার না এখনো বুঝিস নাই? কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো স্যার। রিজবি কুমার, রিজবি এই কাজ করতে হচ্ছে না, লাস্ট আর 1 মিনিট। এবার তোমাকে কি বলছে? 1 চা চামচ নিউক্লিয়াসের ভর, 1 চা চামচ নিউক্লিয়াসের, মানে বিষয়টা কেমন না? এই দেখো, এটা কি একটা চামচ। এখন এখানের মধ্যে তুমি কি নিবা? এখানের মধ্যে তুমি নিউক্লিয়াস নিবা, তার ভর কত হবে? এখানে কি পরিমাণ নিউক্লিয়াস থাকবে? চামচের আয়তন যতটুকু, ঠিক ততটুকুই নিউক্লিয়াস এখানে থাকবে। কথাটা বুঝিও। 1 চা চামচ নিউক্লিয়াসের ভর বের করতে বলছে, তো আমরা ঘনত্ব ইকুয়াল টু কি জানি? রো ইকুয়াল টু m/v। তার মানে m ইকুয়াল টু কি?
রো ইন্টু ভি, তার মানে ভর সমান ঘনত্ব ইন্টু আয়তন। এখানে কার ঘনত্ব বলতো? নিউক্লিয়াসের ঘনত্ব। নিউক্লিয়াসের ঘনত্ব তুমি কিন্তু জানো, ইয়েস অর নো? কিছুক্ষণ আগে নিউক্লিয়াসের ঘনত্ব তুমি বের করছো। ইন্টু এই যে ভি, নিউক্লিয়াস গুলো কোথায় রাখতেছো? চামচে। তাহলে চামচের আয়তন যত, এই ভি এর মানটাও কি তত, ঠিক কিনা? চামচের আয়তন কত জানো? 1 সিসি। কত সিসি? 1 সিসি। 1 সিসি মানে 1 ইন্টু কত বলতো? tan ইনভার্স 6 কি মিটার কিউব, কিছুক্ষণ আগে করাইছি। তাহলে নিউক্লিয়াসের ঘনত্বকে চামচের আয়তন দিয়ে গুণ করলে এই চামচে যতগুলো নিউক্লিয়াস আছে তার ভর বেড়ে যাবে। কথা কি ক্লিয়ার কিনা? এবং সে ভরটা কত আসে জানো? দেখো, 2 ইন্টু 10⁻11 কেজি, হিউজ ভর আসতেছে। কথা কি ঠিক কিনা? এটা আসলে কিরকম জানো? এই ভরটা দেখো খুব সুন্দর করে লিখছে, এটা মোটামুটি পৃথিবীর সব মানুষের সম্মিলিত ভরের সমান। তার মানে একটা চামচে নিউক্লিয়াস নেওয়া, এটা তো আসলে কখনো পসিবল না। এটা আমরা খালি চোখে যেটাকে দেখি না, সেটাকে আমরা কেমনে চামচের মধ্যে নিব? আর যদি কাল্পনিকভাবে বা গাণিতিকভাবে তুমি সেটা চিন্তা করতে চাও, তাহলে তার ভর আসবে কতটুকু, সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারতেছো। 2 ইন্টু 10⁻11 কেজি। কথা কি বোঝা গেল স্যার? অঙ্কগুলো বুঝছো? আমি জানি না আমি কতটুকু তোমাদেরকে বুঝাইতে পারছি। যদি বুঝাইতে পারি তো ধন্যবাদ। নমস্কার, খুদা হাফেজ।